স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রতারক সব ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার। বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে পণ্য বিক্রির অফার দিয়ে যারা গ্রাহকদের পণ্য দেয় না তারা প্রতারণা করছে। এদিকে গুলশানের উপ পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তার ই-ভ্যালির এমডি রাসেলকে জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। মোহাম্মদ রাসেল একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে 2009 সালে রাজধানীর সাইফুর কোচিং সেন্টারে শিক্ষকতা শুরু করেন। পরে 2011 সালে একটি ব্যাংকে চাকরি শুরু করেন। 6 বছর সেখানে চাকরি করার পর 2017 সালে নিজেই ব্যবসায় নামেন। 2018 সালে চালু করেন ই-ভ্যালি। এরপর থেকেই আঙুল ফুলে কলাগাছ হয়ে যান রাসেল। চটকদার বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ গ্রাহককে আকৃষ্ট করেন খুব দ্রুত। জনসাধারণকে প্রলোভন দেখিয়ে নেমে পড়েন ই-ভ্যালির নামে অফার বাণিজ্যে। হাতিয়ে নেন গ্রাহকদের কোটি কোটি টাকা। গ্রাহকদের টাকা দিয়েই অফিস খরচ ও বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবি প্রধান জানান, ই-ভ্যালির মতো গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই প্রতারণা যারা করবে এই গ্রে এরিয়া দিয়ে, তাদেরকে একসময় তারা সবাই ধরা পড়ে যাবে। আরো ই-ভ্যালি এগুলি তদন্ত চলতেছে। এই কাজগুলি আমরা তদন্ত যাদেরকে সিনাস্ত করা হয়েছে তারাই দেখবে। এদিকে রাসেলের বিষয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার কথা জানান গুলশানের উপ পুলিশ কমিশনার। আমরা সার্বিক যে অভিযোগটি এসেছে সেই অভিযোগ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করছি, পাশাপাশি তাদের ই-ভ্যালির তাদের যে বিজনেস পলিসি বা কিভাবে কি করেছে এগুলো নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। এই ই-কমার্সের যে ই-ভ্যালি তারা কিভাবে তাদের এই যে অভিযোগটি এসেছে কেন পেলেন না টাকাটা, এই সংক্রান্তে আমরা জিজ্ঞাসাবাদ চালাই। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও তার স্ত্রীকে গ্রেফতার করে র্যাব। পরে শুক্রবার তাদের আদালতে হাজির করলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এদিকে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চাকরির প্রলোভন দেখিয়ে 6 মাসে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। শুক্রবার কল্যাণপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে কুমিল্লা থেকে হত্যা মামলার 2 আসামিকে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একের পর এক প্রতারণা করে ই-ভ্যালি, ই-অরেঞ্জের মতো প্রতিষ্ঠানগুলো হাজার হাজার কোটি টাকা হাতে নিলেও শেষ পর্যন্ত গ্রাহকের টাকার হদিশ মেলে না। দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান টিআইবি বলছে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সুশাসন ও তদারকির ঘাটতি থাকায় এমন সুযোগ নিয়েছে প্রতারক চক্র। এজন্য কেবল গ্রেপ্তার নয়, দৃষ্টান্তমূলক শাস্তি ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ এই সংস্থার। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। লোভনীয় চটকদার সব অফারের ছড়াছড়ি আর বাহারি বিজ্ঞাপনের ফাঁদেটে গ্রাহক আকৃষ্ট করে ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি। কেবল ই-ভ্যালি নয়, একের পর এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে ই-অরেঞ্জ, ধামাকা, কিউকম সহ এমন অনেক প্রতিষ্ঠান, যেখানে নামিদামি সব তারকা হাজির করা হয় প্রচারণার নামে। প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হবার তালিকায় কেবল সাধারণ গ্রাহক নয়, অনেক মার্চেন্ট ব্যবসায়ী যাদের কাছে পণ্য নেওয়া হয়েছে তাদের টাকাও পরিশোধ করেনি ই-ভ্যালি সহ একাধিক ই-কমার্স প্রতিষ্ঠান। পারিবারিকভাবে চরম হতাশায় ভুগছেন নিঃস্ব হয়ে পড়া সাধারণ গ্রাহকরা। শুরু থেকেই যদি আপনার সেটাকে একটা মনিটরিং এর মধ্যে আনা যেত, তাহলে হয়তো বা আজকে এত বড় ধরনের একটা টাকা পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, সেটাতে আমরা সাফার করতাম না। সেলার হিসেবে আমরা পণ্য সরবরাহ করেছি, বাট আমরা এখনো পর্যন্ত পেমেন্ট পাই নাই। গেল বৃহস্পতিবার ই-ভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। রিমান্ডে জিজ্ঞাসাবাদে উঠে আসে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা ছিল না ই-ভ্যালির। এর আগে যুবক, ডেস্টিনি কিংবা ইউনিপে 2এর মতো প্রতিষ্ঠানেও অর্থ বিনিয়োগ করে নিঃস্ব হয়েছেন হাজারো গ্রাহক। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সুশাসনের ঘাটতি এবং যথাসময়ে পদক্ষেপ না নেয়ায় এমন প্রতারণার ঘটনা ঘটেই চলছে। নিয়ন্ত্রক সংস্থাগুলো তাদের চোখের সামনে কিন্তু এই ধরনের প্রচারণাগুলি সংগঠিত হতে দেখেছে। যখন সুযোগ ছিল তখন কিন্তু তারা সেখানে যথাযথ ভূমিকা পালন করতে পারে নাই। এখন শুধুমাত্র যারা এর জন্য দায়ী তাদেরকে আটক করলে হবে না, তাদেরকে জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমাদের যে বিজনেসটা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট, ইলেকট্রনিক কমার্স, এই দুইটাকে বোঝার মতন যে দক্ষতা, যোগ্যতা এবং এটা আমাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহের
যে লোকগুলো আছে তাদের ওটার মধ্যে অভাব আছে। সাধারণ মানুষের টাকা হরিলুট করে নেয়া ইভ্যালি ই অরেঞ্জের মতো প্রতিষ্ঠানের কাছে শেষ পর্যন্ত গ্রাহক টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে সংশয়ের কথাই বলছেন বিশ্লেষকরা। যারা প্রতারিত হয়েছেন গ্রাহকগণ তাদেরকে তার অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করা যেতে পারে, তবে এটা দীর্ঘ প্রক্রিয়া, খুব সহজেই গ্রাহকরা প্রতিকার পেয়ে যাবেন সেটা আমি আশা করি না, মনে করা খুব দুরূহ বলে মনে করছি। র্যাবের জিজ্ঞাসাবাদে উঠে আসে গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের কাছে ইভ্যালির দেনা বেড়ে দাঁড়িয়েছে ১,০০০ কোটি টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সরকারের সবশেষ মাস্টার প্ল্যান অনুযায়ী 2041 সালের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য এখন 60,000 মেগাওয়াট। এই পরিকল্পনার বিদ্যুৎ উৎপাদনের মেগা হাব হতে চলেছে মহেশখালী মাতারবাড়ি। তবে বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা মনে করেন দেশে ঠিক কত বিদ্যুৎ প্রয়োজন তার সঠিক পরিকল্পনাও জরুরি এখন। কক্সবাজারের মহেশখালী থেকে ফিরে বোরহানুল হক সম্রাটের রিপোর্ট, ছবি তুলেছেন হায়দার আলী। বিদ্যুৎ বিভাগের সবশেষ মাস্টার প্ল্যান অনুযায়ী 2021 সালের মধ্যে 24,000, 2030 সালের মধ্যে 40,000 এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা বলা হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রধান মেগা হাব হতে চলেছে মহেশখালীর সমুদ্রপাড়ের ইউনিয়ন মাতারবাড়ি, যেখানে গড়ে উঠছে 14 কিলোমিটারের সমুদ্র চ্যানেল, এলএনজি টার্মিনাল, 2টি জেটি সহ সমুদ্র বন্দর। মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন মহেশখালীকে উন্নত বিশ্বের একদম মডেল একটা তৈরি করার জন্য, যেটা কিনা অবশ্যই পরিবেশকে ভারসাম্য রেখে করতে হবে। মাতারবাড়ি মহেশখালীতে ইকোনমিক জোন হওয়ার একটা পরিকল্পনা আছে, এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। আমদানি নির্ভর শিল্প বা বিদ্যুৎ উৎপাদনের কথা যদি আমরা বলি তাহলে আমি মনে করি সবচেয়ে সম্ভাবনাময় জায়গা হচ্ছে মাতারবাড়ি। একসময় সরকারের বিদ্যুৎ খাতের দায়িত্বে থাকা অধ্যাপক ডক্টর মোতামিম মনে করছেন ব্যবহারের দিকে লক্ষ্য রেখেই উৎপাদনের পরিকল্পনা করা উচিত। 2 বছর 5 বছর, স্বল্প মেয়াদী 2 বছর, মধ্যমেয়াদী 5 বছর, দীর্ঘমেয়াদী 10 বছর পরিকল্পনার মাধ্যমে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমার মনে করা হয় যে হঠাৎ করে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নিয়ে আমাদের বসে থাকতে হবে না, অথবা উৎপাদনের স্বল্পতার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে, সেটাও আমাদের। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IEEFA বলছে বাংলাদেশে তৈরি অথচ বসে থাকা বিদ্যুৎ কেন্দ্রের জন্য বছরে 9,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তবে মন্ত্রী বলছেন সরকার এখন ক্যাপাসিটি চার্জ নিয়ে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদেরকে অফশোর দিয়ে দিচ্ছি, অফশোর দিয়ে তাদেরকে স্ট্যান্ড বাই রাখতেছি। কেন স্ট্যান্ড বাই রাখতেছি? তাদেরকে বলতেছি নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্প এলাকার জন্য বর্তমানে মাতারবাড়ি ও ঢালঘাটা ইউনিয়নের 1,414 একর জমি গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়বে। দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ইতিহাস পাল্টে দেওয়ার লক্ষ্য নিয়ে মাতারবাড়িতে চলছে এই বিপুল নির্মাণযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন এই বিপুল বিদ্যুৎ প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সঞ্চালন লাইন নির্মাণ সমান্তরালভাবে জরুরি, আর তা না হলে ক্যাপাসিটি চার্জ বাবদ এক বিশাল ভর্তুকি শুরু থেকেই জুটতে পারে এই বিদ্যুৎ কেন্দ্রের ভাগ্যে। বোরহানুল হক সম্রাট, নিউজ 24, মহেশখালী, কক্সবাজার। বিমানবন্দরের পার্কিং এর ছাদের ওপর PCR ল্যাব বসানো নিয়ে জটিলতা দেখা দিয়েছে। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো বলছে বায়োসেফটি নিশ্চিত করে ল্যাব স্থাপনের জন্য খোলা ছাদ উপযুক্ত নয়, বরং দরকার রুম তৈরি করা। আর বিশেষজ্ঞরা বলছেন ছাদে সর্বোচ্চ ভ্রাম্যমাণ ল্যাব স্থাপন করা যাবে, তবুও দরকার শীতাতপ সুবিধা সহ আরও কিছু অনুষঙ্গ। ল্যাব স্থাপনের আরও 2 দিন সময় থাকায় এখনই এ বিষয়ে কথা বলতে রাজি নন স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। যাত্রীদের দ্রুত সময় করোনা পরীক্ষা ফলাফল নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে গেল 15 সেপ্টেম্বর 7টি প্রতিষ্ঠানকে বিমানবন্দরে ল্যাব স্থাপনের অনুমতি দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু বিমানবন্দরের পার্কিং ভবনের ছাদে ল্যাব স্থাপনের কোনো সরঞ্জামের দেখা নেই। আগের মতো রাখা আছে সারি সারি গাড়ি, অথচ আর একদিন সময় আছে ল্যাব স্থাপনের। একটি ল্যাব স্থাপনের জন্য দরকার এসি, কুল বক্স বুথ, PCR ক্যাবিনেট, পোশাক পরিবর্তনের রুম, যা প্রস্তুত করতে দরকার অনেক সময়। এসব বাস্তবতাকে আমলে না নিয়ে আনোয়ার খান মডার্ন হাসপাতাল, স্টিমেজ হেলথ কেয়ার, CSBF হেলথ সেন্টার, AMZ হাসপাতাল, জয়নুল হক শিকদার হসপিটাল, গুলশান ক্লিনিক, DMFR ডায়াগনস্টিককে অনুমতি দেয় সরকার।
এভাবে খোলা আকাশের নিচে ল্যাব স্থাপন সম্ভব নয় বলে জানান কাজ পাওয়া 2 হাসপাতালের কর্মকর্তারা। এই 2 দিনে সম্ভব হবে না, কারণ খোলা ছাদে কিভাবে করব আমরা? আমাদেরকে আসলে একটা রুম দিতে হবে। কার পার্কিং এর ছাদে সেখানে ল্যাব স্থাপনের উপযুক্ত স্থান না আসে। আমাদের মতো করে রেডি হচ্ছে, ঠিক আছে, রেডি থাকছি। আমরা এখনো কোনো কাজ করার কোনো আপডেটের মতো কোনো ইনফরমেশন এখনো পাইনি। সেক্ষেত্রে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই প্রতিবন্ধকতাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। বিএসএমএমইউর মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান আহমেদ আবু সালে বলছেন, ভ্রাম্যমাণ আরটিপিসিআর ল্যাব ছাড়া খোলা আকাশের নিচে করোনা পরীক্ষা, গবেষণা কিংবা ফলাফল শনাক্ত করার মতো গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব নয়। খোলা জায়গায় কখনো এরকম পিসিআর হয় না। এটা একটা ল্যাব বসাবে, যে জায়গায় দিক সে জায়গায় তাকে একটা রেডিমেড ল্যাব কিনে নিয়ে আসতে হবে, বা সেফটি সহ। কালেকশন রুম লাগবে, তারপর একটা ল্যাব লাগবে, টয়লেট লাগবে, আদার ফ্যাসিলিটিস লাগবে। যে কোনো জায়গায় তো আপনি এই জিনিসগুলো দিতে পারবেন না। এছাড়া সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী। খোলা ছাদে এই জাতীয় একটি ল্যাবরেটরি তৈরি করার অনুমতি দেয়া হচ্ছে সোনার পাথর বাটি তৈরি করার মতো একটি অবাস্তব বা অসম্ভব বিষয়কে বাস্তবায়ন করার অনুমোদন দেয়া। কাজ পাওয়া 7টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 2টির এই কাজের সক্ষমতা আছে বলে জানা গেছে। এছাড়া করোনা পরীক্ষা নিয়ে এরই মধ্যে বিতর্কিত গুলশান ক্লিনিক ও সিএসবিএফ হেলথ সেন্টার। এ নিয়ে অবশ্য কথা বলতে রাজি হননি স্বাস্থ্য কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসের দাপট এখন কিছুটা নিয়ন্ত্রণে, কমছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় করোনা আরও 35 জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছে 1190 জন। 24 ঘন্টায় 19,668টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 6.5%। দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 15,41,300। মোট মৃত্যু হয়েছে 27,182 জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 14,98,654 জন। দেশে মহামারী করোনার কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর 5 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলার সিদ্ধান্ত হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সুপারিশ ও তা একাডেমিক কাউন্সিলে অনুমোদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স 4র্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আগামী 5 অক্টোবর থেকে আবাসিক হল খুলে দেওয়া হবে। এছাড়াও 26 সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করা হবে। গেলবারের মতো গুরুত্ব দেওয়া হবে সব দলের মতামতকে, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচন এবং আওয়ামী লীগের কাউন্সিল যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। প্রায় 1 বছর পর অনুষ্ঠিত হওয়া ওয়ার্কিং কমিটির বৈঠকের পর শনিবার সকালে অনুষ্ঠিত হয় সম্পাদক মণ্ডলী সভা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের দলকে আমরা সভার শুরুতে কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির সাম্প্রতিক সিরিজ বৈঠক কোনো গণতন্ত্রের চর্চা নয় বলে অভিযোগ করেন তিনি। তাদের এখন যে সিরিজ সভাগুলো হয়েছে এগুলো আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নয়। এই সিরিজ সভা সিরিজ বোমার পৃষ্ঠপোষক বিএনপির সিরিজ ষড়যন্ত্রের রূপকল্প তৈরি। আজকের এই সভা গোপন বৈঠকগুলো তারা অনুষ্ঠান করছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে বলেন, গতবারের মতো সার্চ কমিটির মাধ্যমে সব দলের মতামত নিয়েই কমিশন গঠন করা হবে। যথাসময়ে যেভাবে হয় আমাদের দেশে আইনগত প্রক্রিয়ায় করার যে বিধান রয়েছে সেভাবে আমাদের সংবিধান অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন করা হবে। এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যত সময়ে জাতীয় নির্বাচন এবং আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ইতিহাসে আগাম কোনো সম্মেলন হয়নি। নির্বাচন যথাসময়ে হবে, সম্মেলন ইনশাল্লাহ যথাসময়ে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। আগামী সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।
শনিবার টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি। বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন স্বাধীনভাবে আয়োজন করবে নির্বাচন কমিশন। বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। একই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার ভোলার চরফ্যাশনের টাউন হলে সাবেক এমপি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। রাত 12টার পরে যারা টেলিভিশনের পর্দা গরম করে আর গরম গরম কথা বলে, তাদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সেটি আর কখনো হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে। বাংলাদেশে কোনো নিরপেক্ষ সরকার হবে না, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না, বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী দিনে নির্বাচন হবে এবং সেটি দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশনের উপরে কোনো সরকারের, কোনো প্রধানমন্ত্রীর, কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ভূমিকা নাই। অঞ্চল ভেদে মাসে 1200 থেকে 2000 টাকায় কেনা কার্ডে মেলে রাজধানীতে অবৈধ অটোরিকশার সড়কে চলার কথিত লাইসেন্স। আর সেই কার্ড মেলে সরকারি কোনো দপ্তর নয়, বরং ক্ষমতাসীন দলের কিছু নেতার বিশেষ কার্যালয়। রাস্তায় পুলিশ আর লাইনম্যানদের কার্ড দেখালে অবৈধ অটোরিকশার বৈধতা মেলে। কার্ড আর টোকেন বিক্রি করে দিনে কোটি টাকা হাতিয়ে নেয় সংঘবদ্ধ চক্র আর কতিপয় পুলিশ সদস্য। আরফিন শাকিলের বিশেষ প্রতিবেদনের আজ প্রথম পর্ব। সারা দেশে সেই সমস্ত রিক্সা ভ্যান আমরা বন্ধ করার সিদ্ধান্ত আজকে এই সভাতে হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন নির্দেশনার পরও কোথাও অটোরিকশার দাপট কমার খবর মেলেনি। বরং রাজধানীর অলিগলি, সড়ক কিংবা মাঝে মধ্যে ভিআইপি সড়কেও নিয়ম নীতিহীন এই বিপজ্জনক যানের দেখা মেলে। অপরিপক্ক চালকের হাতে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা, অথচ বাহনটি চালানোর কথা শুধু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের। রাজধানীর খিলগাঁও ত্রিমোহনীতে এ নিয়ে কথা হয় অটোরিকশা চালক কবির হোসেনের সাথে। শারীরিকভাবে সুস্থ থাকলেও কম পরিশ্রম ও সময়ে বেশি আয় ভরসা অটোরিকশা। তাতে অবশ্য বেশি ভাড়া আদায় হলেও মাস শেষে ঘরে নিয়ে যেতে পারেন না সব। কারণটা অবশ্য পরিষ্কার করলেন রিকশার গায়ে লাগানো বিশেষ লাইসেন্স কেনার খরচ দেখিয়ে। খিলগাঁও, সবুজবাগ, মুগদা এই 3 থানা মিলে একটা কার্ড করছে 1250 টাকা। কার্ডটা দিয়ে পাবে লয়। বিশেষ এই লাইসেন্স না থাকলে বন্ধ করে দেওয়া হয় চলাচল। গাড়ির জন্য লাইসেন্স এটা। এই কার্ডটা থাকলে পুলিশে ধরে না, না থাকলে পুলিশে জ্বালায়। কার্ড দিয়ে আমরা গাড়ি চালাইতে হইলে টাকা পয়সা দিতে হয় কিছু। রিসিট নামক চাঁদাবাজির বাহক মূলত অটোরিকশার মালিকরা। গোরানের শের আলী তার 20টি অটোরিকশার জন্য মাসে 1200 টাকা হারে 24,000 টাকার রিসিট কাটেন। তবে কারা সেই টাকা নেন তা বলতে রাজি হননি তিনি। রোডে গাড়ি গেলেই পোলাপানে ধরে বহে টাকা দিয়ে কাঠ কেনেন। এই যে পোলাপান বা এলাকার ওই বাহিরের যারা ধরে হেরা খায়। প্রকাশ্য না হলেও গোপন প্রক্রিয়া চাঁদাবাজি চক্রে পুলিশ ছাড়াও ক্ষমতাসীন দলের প্রান্তিক কর্মীর হাত ধরে টাকা পৌঁছে যায় স্থানীয় শীর্ষ জনপ্রতিনিধিদের ঘরেও। ঢাকায় ঠিক কত সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে তার সঠিক হিসেব নেই কারোর কাছে। তবে চালকদের ধারণা সংখ্যাটা লক্ষাধিক। বিশাল সংখ্যক এই অটোরিকশা থেকে প্রতি মাসে বিভিন্ন হারে চাঁদা আদায় করা হয় কয়েক কোটি টাকা। অথচ রাস্তায় চলার কথা গুটি কয়েক অটোরিকশা, যা চালাবেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনার শুরু থেকে বসুন্ধরা গ্রুপ সারা দেশে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার নারায়ণগঞ্জের 3 স্থানে প্রায় 6000 দরিদ্র মানুষকে ত্রাণ দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর। কাঞ্চন পৌরসভা, রূপগঞ্জ ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়নের নিম্ন আয়ের মানুষদের দেয়া হয় এই সহায়তা। বিস্তারিত মাসুদা লাবণীর প্রতিবেদনে। করোনা ছবলে যখন বিপর্যস্ত সারা বিশ্বের সাথে বাংলাদেশও, তখন দেশের দরিদ্র মানুষদের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। শনিবার নারায়ণগঞ্জের 3টি স্থানের মধ্যে প্রথমে কাঞ্চন পৌরসভার কেন্দুয়াতে দরিদ্রদের মাঝে চাল, ডাল, আটা সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর 2000 প্যাকেট দেয়া হয়। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোভান আনভীরের পাঠানো খাদ্য সামগ্রী সকাল 10টার দিকে কাঞ্চন পৌরসভার গরিব ও দুস্থদের হাতে তুলে দেন কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম রফিক। আমাদের বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর সাহেবের মাধ্যমে আমাদের কাঞ্চন পৌরসভায় এই ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে।
দরিদ্র মানুষেরা এসব খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন। বসুন্ধরা গ্রুপে আমাদের প্রাণ খাদ্য দিতেছে, প্রতিবন্ধী মানুষ আল্লাহ যেন তানিরে আরো অনেক সহযোগিতা করতে পারে। কাজ কাম নাই, বসুন্ধরা গ্রুপে খাদ্য সামগ্রী দিছে বসুন্ধরা, আমরা খুশি। এরপর দুপুরে রূপগঞ্জ ইউনিয়নে দরিদ্র মানুষদের মাঝে বসুন্ধরা গ্রুপের দেয়া খাদ্য সামগ্রী তুলে দেন রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাজী সালাউদ্দিন ও ইন্সপায়ার গ্রুপের এমডি তারিকুল ইসলাম মোগল। নিঃস্ব গরিব দুঃখী যারা আছে ওই শ্রেণীগুলো আমরা দেখে ওয়ার্ড ভিত্তিক তালিকা করে আমরা ওইভাবে বাছাই করেছি আর কি। বসুন্ধরার পক্ষ থেকে বিগত দিনেও ত্রাণ সামগ্রী দিয়ে গেছি এবং আজকেও তারই ধারাবাহিকতায় আমরা ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছি। যত দুর্যোগ বা বিপদ আসবে বসুন্ধরা গ্রুপ রূপগঞ্জের মানুষের পাশে আছে এবং থাকবে। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে করোনার ক্রান্তিকালে বসুন্ধরা গ্রুপ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় খুশি প্রায় 2000 মানুষ। করোনার মধ্যে কোনো কামকাজ নাই, খাইতে পারতেছি না, বসুন্ধরা দিতাছে, ভালো লাগতেছে। সবশেষ বিকালে দাউদপুর ইউনিয়নেও বসুন্ধরা দেয়া 2000 প্যাকেট ত্রাণ তুলে দেন চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর। দাউদপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং দাউদপুর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা দোয়া করি। 6000 ত্রাণের প্যাকেট নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেওয়ার আগে তাদের তালিকা করে দেয়া হয় টোকেন। এসব খাদ্য সামগ্রী পাঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদা লাবনী, নিউজ 24, নারায়ণগঞ্জ। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া নির্বাচিত শীর্ষ সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবকে উদ্দেশ্যমূলক হিসেবে দেখছেন সাংবাদিক সংগঠনের নেতারা। ভাবমূর্তি ক্ষুণ্ণ করে জনমনে প্রশ্ন সৃষ্টির পাশাপাশি সরকার ও গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র বলেও মনে করছেন তারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে 4 সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাংবাদিক নেতারা। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। সাংবাদিকদের প্রতিষ্ঠিত সংগঠন বিএফইউজে, ডিইউজে, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্ত ছাড়া বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ সাংবাদিক সংগঠনগুলোর শীর্ষ 11 নেতার ব্যাংক হিসাব চেয়ে বিভিন্ন তফসিলি ব্যাংকে চিঠি দেওয়ার ঘটনা এবং তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের ঘটনাকে নজিরবিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানান সাংবাদিক নেতারা। তারা বলেন, এর মাধ্যমে সাংবাদিকদের সব সংগঠন, প্রতিষ্ঠান ও সাংবাদিকতা পেশাকে জনমনে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এতে সাংবাদিকদের মনে নানা ধরনের আশঙ্কাও সৃষ্টি হয়েছে। নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলবের মাধ্যমে সাংবাদিকদের সব সংগঠন, প্রতিষ্ঠান এবং সাংবাদিকতা পেশাকে জনমনে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। একটি গভীর দুরভিসন্ধিমূলক মনে করতেছে এবং এই দুরভিসন্ধি কেন এবং কি, এটি আমরা সরকারের কাছে জানতে চাই। সাংবাদিক নেতারা আরো বলেন, অনেকে বিএফআইইউর এই পদক্ষেপকে সাংবাদিকদের মনে ভয়ভীতির সৃষ্টির কৌশল বলেও মনে করছেন। যে নেপথ্যে কি আছে, কারা আছে এবং যে কথাগুলো বললেন বেগম পাড়া বা অন্যান্য এগুলো দামাচাপা পড়ে আছে, এসব কারণে দামাচাপা দেওয়ার জন্য কি আমাদের নেতৃবৃন্দ আছেন এখানে, যারা 11 জন আমরা আছি, আমাদের জানেন যে এখানে আরো সাংবাদিক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ আছে, সবার সাথে পরামর্শ করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করলাম। ব্যাংক হিসাব তলবের নামে সাংবাদিকদের হেয় করে সরকার ও গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। যখন কোনো সংস্থা বলতে পারে না, যখন কোনো প্রতিষ্ঠান বলতে পারে না যে এটা কারা করেছে, কোথা থেকে করেছে, এজন্য আমাদের খটকা লাগে, প্রশ্ন আসে যে এটা কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ কিনা। ষড়যন্ত্রমূলক বিএফআইইউর তলবি চিঠির প্রতিবাদে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করার কর্মসূচিও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। নির্বাচনী প্রচারে জমে উঠছে গ্রামগঞ্জ। জমজমাট প্রচার ও গণসংযোগ চলছে গ্রামগঞ্জ ও হাটবাজারে। নির্বাচনী প্রচারণায় মুখর চায়ের আড্ডাও। করোনা মহামারীর মধ্যেও ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা। 2 বিভাগের 6 জেলার 161 ইউপির ভোট সোমবার, আজই শেষ হচ্ছে প্রচারণা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
করোনার ধাক্কা কাটিয়ে আবারও নির্বাচনী আমেজ এখন বেশ কিছু গ্রামীণ জনপদে। ইউনিয়ন আর পৌরসভা নির্বাচনকে ঘিরে এখন জমজমাট স্থানীয় রাজনীতির মাঠ। বিএনপি এই নির্বাচনে অংশ না নিলেও দলীয় প্রতীক নৌকা আর লাঙলের পাশাপাশি রয়েছে বিভিন্ন দলের স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন মার্কার ছবি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। যে যোগ্য ব্যক্তি তাকে দলমত নির্বিশেষে ভোট প্রদান করতে চাই। একজন প্রার্থী চায় যিনি আমাদের সুখ দুঃখে এবং এই জলবদ্ধতা নিরসনে কাজ করবেন। গণজমায়েত আর পরস্পর বিরোধী বক্তব্যে সরগরম নির্বাচনী মাঠ। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। অনেকগুলো কাঁচা রাস্তা করেছিলাম, সেগুলো ইনশাল্লাহ আমি সেগুলো ফাঁকাকরণের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্যের সহযোগিতায় সেগুলো আমি ফাঁকাকরণ করে দেব। বেশ কিছু অস্ত্রধারী মাইজি থেকে শীর্ষ সন্ত্রাসীগুলা এই আমার 8 নম্বর ওয়ার্ডের একটা যে এলাকায় প্রশাসন যেতে পারে না, দুর্গম এলাকা, ওই এলাকায় অবস্থান করতেছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যারা গ্রামকে শহরকে করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, আমি আমার জায়গা থেকে সে কাজটি করব। দলীয় রাজনীতির বাইরে স্থানীয় সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং শালীন বাণিজ্য বন্ধ করব। সকল মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমার যে প্রতিপক্ষ প্রার্থী রয়েছে, নৌকার প্রার্থী, তিনি আমার প্রচারণার কাজ শুরু থেকে আমার কর্মীদের উপর এবং আমার উপরে হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু নির্বাচনে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। কোলাউড়া উপজেলায় একটা ইভিএমের মাধ্যমে এবং 9টি হবে সাধারণ ব্যালটের মাধ্যমে, আর তালা উপজেলায় 3টা ইভিএমের মাধ্যমে, আর বাকি ইউনিয়ন 8টা সাধারণ ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, 3 জন ম্যাজিস্ট্রেট, অ্যাসিলেন্ট, ইউনো মহোদয় সহ আমরা সবাই একটা ভালো নির্বাচন করার জন্য আমরা আগাচ্ছি। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর 161 ইউপি ও 9 পৌরসভার ভোট গ্রহণ সোমবার। সেই হিসেবে আজই শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি। সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারে টিকার খবর। চীনের সিনোফার্মের তৈরি করোনা প্রতিরোধী টিকার আরও 50 লাখ ডোজের একটি চালান দেশে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত 2টোর দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট প্রায় 2.5 কোটি টিকা পেল বাংলাদেশ। এর আগে গত 10 সেপ্টেম্বরও 55 লাখ ডোজ টিকা সহ একটি বড় চালান দেশে আসে। সিনোফার্মের 3 কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। স্কুলগামী শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক। শনিবার পৌর ভবনে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনার মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে স্কুলগামী শিক্ষার্থীদের আমেরিকার ফাইজার টিকা দেওয়া হবে। সংশ্লিষ্টরা এজন্য কাজ করছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় দেশে সয়াবিন তেল ও চিনির দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। শনিবার রংপুর টাউন হলে রংপুর জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এছাড়া ভারতে মাছ রপ্তানির পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে, আমরা মনিটর করছি। যখন একটু কমছে আমরা বসে আবার সেটা ঠিক করে দিচ্ছি। একই রকম চিনির বাজার, আবার যখন পেঁয়াজের বাজার বেড়েছিল পেঁয়াজের বাজার কমে এসছে। আমরা পুরোপুরি মনিটর করছি, কিন্তু কোথাও কোথাও বিভিন্ন কারণে কোনো সময় কোনটা বেড়ে যাচ্ছে, কোনোটা কমে যাচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে যেন সবাই সীমিত পর্যায়ে রাখা যায়। সংবাদে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
তালেবানের শাসনে অস্থিতিশীল হয়ে পড়ছে আফগানিস্তান। আবারও কাবুলে ঘটেছে জোড়া হামলার ঘটনা। তালেবানের অধীনে নারী অধিকারের সুরক্ষা নিয়েও বাড়ছে অনিশ্চয়তা। স্কুল খোলার নির্দেশনা থাকলেও নারীদের যাওয়ার অনুমতি মেলেনি। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মেয়েদের মাধ্যমিক শিক্ষাতেও। তবুও শান্তি প্রতিষ্ঠান অঙ্গীকার করেছে রাশিয়া, চীন, পাকিস্তান ও ইরান। আফগানিস্তানে শান্তি ফেরানোর প্রত্যয় ভারতেরও। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 দিন পর আবারও আইসিইউতে নেওয়া হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। ESPN ব্রাজিল জানিয়েছে অ্যাসিড রিফ্লাক্সের কারণে 80 বছর বয়সী পেলেকে পুনরায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার রাতে পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়। শারীরিক কিছু সমস্যা দেখা দেয় চলতি মাসের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেখানেই তার বৃহদান্তে টিউমার ধরা পড়ে এবং এরপর অস্ত্রোপচার করা হয়। গত মঙ্গলবারই তাকে আইসিইউ থেকে জেনারেল রুমে নেওয়া হয়েছিল। 5 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। এরই মধ্যে সিরিজ নিশ্চিত করা টাইগাররা শেষ ম্যাচেও জয় পেতে মরিয়া। সিলেটে গোটা সিরিজ জুড়ে দাপট ছিল বোলারদের, তাই শেষ ম্যাচে নজর থাকবে টাইগার ব্যাটসম্যানদের ওপর। দুই দলের ম্যাচ শুরু হবে সকাল 9টায়। এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।